আসসালামু আলাইকুম। মিতা মোস্তফা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। দাবি আদায়ে বিক্ষোভ পিছু ছাড়ছে না অন্তর্বর্তী সরকারের। আজও বিক্ষোভ হয়েছে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে, জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এবং নগর ভবনে। চট্টগ্রাম বন্দরে অবরোধ কর্মসূচি পালন করছেন শ্রমিকরা। আগামীকাল থেকে পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শুরুতেই সচিবালয়ে বিক্ষোভ প্রসঙ্গ। সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশ 2025-কে কালো আইন আখ্যায়িত করে তা প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের নেতারা। একই সাথে সচিবালয়ের সব কাজ বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছেন তারা। তাদের দাবি দেওয়া পর্যালোচনায় একজন অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে 10 সদস্যের কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রিপোর্ট রকুনউদ্দিনের। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকুরি আইন 2018 সংশোধন করে সরকারি চাকুরি সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়ার অনুমোদন দেওয়া হয়। তারপরই সচিবালয়ে কর্মরত অনেক কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, সংশোধিত অধ্যাদেশে বিভিন্ন কারণে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে শাস্তি, চাকুরি থেকে বরখাস্ত করার বিধান যুক্ত করা হয়েছে, যা অবৈধ। রোববার দ্বিতীয় দিনের মতো এই অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন তারা। হুঁশিয়ারি দেন আরও কঠোর কর্মসূচি দেবার। কথা বলার অধিকার স্তব্ধ করে দেওয়ার একটা অপপ্রয়াস। আপনারা আগুনে হাত দেওয়ার চেষ্টা করেন না। আপনারা যদি আগুনে হাত দেন তাহলে আপনাদের হাত কিন্তু পুড়ে যান। সচিবালয় অবস্থা একদম নিস্তব্ধ, ইনঅ্যাক্টিভ। এটা কারণটা কি? কারণ হলো অদক্ষ প্রশাসন। চুক্তিভিত্তিক আমলা যারা আছে তারা মেরুদণ্ডহীন। তাদের কারণে এই স্বৈরাচারী সচিবরা এখনও আছে। তারা ওদের সাথে আঘাত করছে, সমঝোতা করছে। এই চুক্তিভিত্তিক সচিবদেরকে সরাইতে হবে। এই কর্মসূচি এমন কঠিন থেকে কঠোরতর হবে, আপনারা কল্পনা করতে পারবেন না। প্রয়োজনে আমরা সচিবালয়ে আমরা পেন ড্রাইভ করব। আমরা সচিবালয়ে বিদ্যুৎ, লিফট, কারেন্ট সব বন্ধ করে দিতে বাধ্য হব। আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচনে সুবিধা পাওয়ার জন্য 2018 সালে যে সংশোধনী আনা হয়েছিল তা বাতিলই অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আওয়ামী লীগ সরকার যে একটা সংশোধন করে ইলেকশনটা যেন ম্যানিপুলেট করতে পারে, ওই জন্য একটা কিছু সংশোধন করছিল। ওই সংশোধনটাই শুধু বাদ দেওয়া হয়েছে। আগে যেরকম আইনটা ছিল ওইটাই করা হয়েছে। তারপরেও যদি তাদের কোনো রকমের থাকে তারা আলোচনা করতে পারবে। সরকারি চাকুরি আইন সংশোধনের প্রস্তাবিত খসড়ায় বিশৃঙ্খলা সৃষ্টি, অযৌক্তিক ছুটি ও অন্য কাউকে কাজ থেকে বিরত রাখার চেষ্টা করলে শাস্তির বিধান রাখা হয়েছে। শাস্তি হিসেবে থাকছে চাকুরি থেকে বরখাস্ত, চাকুরি থেকে অব্যাহতি এবং পদাবনতি বা বেতন কমিয়ে দেয়া। রকুনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। এবার এনবিআর প্রসঙ্গ। আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কর, কাস্টমস এবং ভ্যাট বিভাগের সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতির ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা এবং ঔষধ ও জীবন রক্ষাকারী সরঞ্জামের আমদানি রপ্তানি এই কর্মসূচির আওতামুক্ত থাকবে। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর প্রধান কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করা হয়। বলা হয়, রাজস্ব ব্যবস্থার প্রয়োজনীয় এবং সময় উপযোগী সংস্কারের ক্ষেত্রে তাদের 4 দফা দাবি যৌক্তিক। কিন্তু সরকারের পক্ষ থেকে তাদের দাবির বিষয়ে সুস্পষ্ট কোনো ঘোষণা না দেওয়ায় চলমান কর্মসূচি অব্যাহত থাকবে। এরই প্রেক্ষিতে সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 31শে জুলাইয়ের মধ্যে এনবিআর পৃথকীকরণের জারিকৃত অধ্যাদেশ সংশোধন করা হবে। এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথের দাবিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অবরুদ্ধ করে রাখেন সেবাগ্রহীতারা। সকাল থেকে নগর ভবনে তালা ঝুলিয়ে লাগাতার আন্দোলন করেন কর্মকর্তা কর্মচারীরা। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে শপথের বিষয়ে কোনো আশ্বাস না পাওয়ায় হতাশা ব্যক্ত করেন আন্দোলনকারীরা। দ্রুতই শপথের আয়োজনের দাবি তাদের। এদিকে 10 দিনেরও বেশি সময় ধরে আন্দোলনে স্থবির হয়ে পড়েছে নগর ভবন। বিপাকে পড়েছেন সেবা নিতে আসা নগরবাসী। অনেকেই সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন। নগর ভবনের স্বাভাবিক কার্যক্রম ফেরাতে দ্রুত এর সমাধান চান নগরবাসী। চট্টগ্রাম বন্দরের জেটিসমূহ পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগের সিদ্ধান্ত থেকে সরকার সরে না এলে বন্দর অচল করে দেওয়ার হুমকি দিয়েছে
শ্রমিকরা। সকালে বন্দর ভবনের প্রধান ফটক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালনকালে শ্রমিকরা অভিযোগ করে বলেন, চট্টগ্রাম বন্দরকে বেসরকারীকরণের নামে বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র চলছে। এই উদ্যোগ সফল হলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকিতে পড়বে বলেও অভিযোগ করেন তারা। আজকের অর্থ দিবস অবস্থান কর্মসূচির মাধ্যমে সরকারের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তারা। অন্যথায় বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের সরকার প্রতিষ্ঠায় অজুহাত ও গড়িমসির সুযোগ নিয়ে পতিত স্বৈরাচার মাথাচাড়া দেওয়ার অপেক্ষায় রয়েছে। তিনি বলেন, বাজেটের আগে এনবিআরের ওপর সংস্কার চাপিয়ে দেওয়া অর্থনীতির জন্য ভালো নয়। হাসান মাহমুদের রিপোর্ট। ৭১-এর মতো রক্তাক্ত মুক্তিযুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির 18তম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন আয়োজনে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশে গণতান্ত্রিক সরকার না থাকায় দেশে বিদেশি বিনিয়োগে স্থবিরতা এসেছে। রাজনীতি ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে তৈরি হয়েছে অস্থিরতা। সরকার যেহেতু জবাবদিহিমূলক নয়, সেহেতু নৈতিক কারণেই সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা জনগণের সামনে স্পষ্ট থাকা প্রয়োজন। জনগণকে অন্ধকারে রেখে, রাজনৈতিক দলকে বা দলগুলোকে অনিশ্চয়তায় রেখে শেষ পর্যন্ত কোনো পরিকল্পনায় কার্যকর এবং টেকসই হয় না, হবেও না। বিএনপির দাবি, আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকার জনগণের কাছে জবাবদিহি নয়, তাই দরকার দ্রুত নির্বাচন। বাজেটের আগে এনবিআরের সংস্কার চাপিয়ে দেয়া অর্থনীতির জন্য ভালো নয় বলেও মন্তব্য তার। বাজেট পাশের ঠিক আগ মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার হঠাৎ করেই এনবিআরের সংস্কার চাপিয়ে দিয়ে রাজস্ব আদায়ের ক্ষেত্রে যে একটি অচল অবস্থা সৃষ্টি করেছে, এটি আমাদের অর্থনীতির জন্য কিন্তু খুব ভালো বিষয় নয়। জনগণের বাংলাদেশে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠায় যে কোনো ধরনের অজুহাত কিংবা গড়িমসির সুযোগ নিয়ে পতিত পলাতক পরাজিত স্বৈরাচার মাথা চাড়া দিয়ে ওঠার অপেক্ষায় রয়েছে। কিন্তু জাতীয় নির্বাচন আয়োজনে জনপ্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কারে বিএনপি সহযোগিতা অব্যাহত রেখেছে বলেও জানান তারেক রহমান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। রাজনৈতিক সংকট উত্তরণে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন 20টি রাজনৈতিক দলের নেতারা। আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেওয়ার পক্ষে মত দিয়েছেন অধিকাংশ দলের প্রতিনিধিরা। সন্ধ্যা 5:45 প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রথম দফার বৈঠকে বসেন বিভিন্ন রাজনৈতিক দলের 11 জন শীর্ষ নেতা। বৈঠকে প্রত্যেক দলের একজন করে প্রতিনিধি উপস্থিত ছিলেন। প্রথম দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন এলডিপির প্রেসিডেন্ট অলি আহমেদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি সহ দলগুলোর শীর্ষ নেতারা। এরপর দ্বিতীয় দফায় 9টি ইসলামী দলের প্রতিনিধি অংশ নেন। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বিকেল 5টা থেকে আধা ঘন্টার মতো এ বৈঠক হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয়। বিকেল 5টার কিছু সময় আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনায় প্রবেশ করেন তিনি। সাক্ষাৎ শেষে 5:30টার পর প্রধান বিচারপতি যমুনা থেকে বের হন। দক্ষিণ আফ্রিকা সফর শেষে দেশে ফিরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন তিনি। নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় চা শ্রমিকদের নিয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ডিসেম্বর থেকে আগামী বছরের জন্য এর ভিতরে আপনি নির্বাচন দিবেন। তিনি বলেছেন যে আমি আমার কথায় শক্ত আছি এবং সেই নির্বাচন আপনারা পাবেন। তবে আমি চাচ্ছি এমন একটা নির্বাচন যেটা ইতিহাস সৃষ্টি করবে এবং যেখানে প্রত্যেকটি মানুষ ভোট দিয়ে হাসি মুখে বের হবে। দেশের স্বার্থ যেখানেই বিঘ্নিত হবে সেখানেই নো। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জাল জালিয়াতি এবং মিথ্যা
মিথ্যা নালিশি মামলার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের সাবেক চেয়ারম্যান হাসান মাসুদ চৌধুরী সহ 4 জনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। আসামিদের একজন তৎকালীন দুদক সচিব, বর্তমানে জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান। দুপুরে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমানের আদালত এই আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী বলেন, আসামিরা যোগসাজশে খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে মামলা করার জন্য বৈঠক করেন। পরে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক এই মামলা করেন আসামিরা, যা দেশের আইনে শাস্তিযোগ্য অপরাধ। এই ছিল সন্ধ্যার খবরে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।